গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আগের বক্তব্য সরিয়ে ফেলতে বিটিআরসি, তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই বিষয়ে প্রসিকিউটরের আবেদনের উপর শুনানি শেষে এই আদেশ দেন। এই নির্দেশনার কপি মেটা, ইউটিউব সহ বিভিন্ন সংস্থার কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স যেটি করা হচ্ছে, সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতিপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন, আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন, আন্তর্জাতিক আইন শুনেছেন এবং আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের ৫০ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। দীর্ঘ ২৩ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের ৫০ সংশোধনী বৈধতা প্রশ্নে জারি করা রুলে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পক্ষভুক্ত হন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রধান আসামি চন্দনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাত 12:15টার দিকে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি মামলার ১ নং আসামি বলে পুলিশ জানায়। বর্তমানে চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত 2 দিন ধরে ভৈরবে অবস্থান করছিল। বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। পরে রাত 11টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে। অন্তর্বর্তী সরকারি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই। আজ ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে উপলক্ষে রাজধানীর পূর্বাচলে সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমই পারে তার জবাব দিতে। এ সময় ভারতেই শান্তিরক্ষী প্রয়োজন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় মিডিয়া এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে, এটার জবাব কিন্তু আপনারাই দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। এটা ভারতের একটা কি বলবো মানে এইরকম একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কোনো দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না। এটার প্রতি উত্তর আপনারা সত্যটা প্রকাশ করে আপনারা দিবেন। আমরা যারা এই দেশে আছি আমরা সবাই একসাথে এটার প্রতিবাদ করব। প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে উভয় দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত। কোনো দেশের সরকার নয়, দেশের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান আন্তর্জাতিক বিশ্লেষক হুমায়ুন কবির ও অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী নতুন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে খানিকটা টানাপোড়েন চলছে ঢাকা দিল্লি সম্পর্কে। একদিকে যেমন সামনে আসছে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ, তেমনি আসছে নানান অপপ্রচারের বিষয়টিও। বিশেষ করে পশ্চিমবঙ্গের মূলধারার বাইরের কিছু গণমাধ্যম সংখ্যালঘু ইস্যুতে পরিকল্পিতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাতে থাকায় তার জের এসে পড়েছে দুদেশের সম্পর্কে। মানুষেরা যেভাবে কচুকাটা হচ্ছে, তাদেরকে যেভাবে মারা হচ্ছে, উভয় পক্ষের এই টানাটানির মধ্যেই দুই দেশেই ঘটছে নানা ঘটনা। এসব ঘটনায় নানামুখী প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে বিভিন্ন মহল।
প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এখনই কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা মনে করেন সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও আরও জোরালো ভূমিকা রাখতে হবে। একটা বিষয় যদি হয় মিথ্যাচার, একটা বিষয় যদি হয় অতিরঞ্জন, একটা যদি হয় যে জিনিস নাই বাস্তবে সেরকম বিষয় নিয়ে, তাহলে তো সেই জিনিসটা গুরুত্ব পায়। এবং এখন এই জন উত্তেজনা কিন্তু ওই অতিরঞ্জন, মিথ্যাচার, ফুলিয়ে ফাঁপিয়ে বলা সেই কারণেই হচ্ছে। তো এটা যেহেতু আমাদের জন্য জটিলতা তৈরি করছে, এটাকে আমরা প্রশমিত করার জন্য উদ্যোগ নেওয়া উচিত। ভালো প্রচারটা যদি আমি না কাঠামোটা যদি আমি না দেখাতে পারি, যার জন্য করণীয় কিন্তু আমাদেরও করণীয় আছে। আমি যদি খালি ডিনাই থাকি যে না হচ্ছে না, তাহলে কিন্তু এটা হাতছাড়া হয়ে যাবে। আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ভারতকেই এগিয়ে আসতে হবে। আগরতলা মনে হয় কখনো এই ধরনের কিছু হয়নি, যার জন্য আগরতলার যে নিরাপত্তা যেটা বলবো, তাদের ওই পেশাদারিত্ব তৈরি হয়নি, যেটা হয়তো দিল্লি বা কলকাতায় যেটা হয়েছে, কারণ তারা এই ধরনের জিনিস মোকাবেলা করেছে। আমি খুব সম্ভব মনে হয় আগরতলায় মনে হয় এই প্রথমবার একটা ঘটনা ঘটলো। মানে জিনিসটা হলো প্রতিবাদ তো হতেই পারে, যে কোনো অন্য দেশের পলিসির ব্যাপারে প্রতিবাদ হতেই পারে। সব দেশই পারস্পরিক সম্পর্ক বজায় রাখে, তো কাজেই কোনো দেশের দূতাবাস বা তার জনবল, সম্পত্তি, এগুলির সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু স্বাগতিক দেশে। ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যাচার করছে উল্লেখ করে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্য দিয়ে সঠিক তথ্যগুলো সকলের সামনে তুলে ধরারও পরামর্শ দেন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির ও আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ভারত স্বাধীনতাকামী অনেক জাতিকে মাথানত করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। রিজভী আহমেদ বলেন, পার্শ্ববর্তী দেশের উস্কানি গোটা জাতি ধরে ফেলেছে। তারা নানান রকম উস্কানি দিলেও বাংলাদেশের মানুষ তাতে পা দেয়নি। ভারত যা বলবে তা শেখ হাসিনার মতো কিছু মানুষ শুনলেও তা দেশের কোটি কোটি মানুষ শুনবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁঝ অনেক বেশি। ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। যদি আমাদের জায়গা না থাকে, আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করবো। বন্ধুরা আমার, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে পাশে দাঁড়াবে। সকালে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। অন্তর্বর্তী সরকারের হাতকে শক্তিশালী করতে সব ধরনের সহায়তা করা হবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের তরুণ সমাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনার উচিত আগে মোদিকে বলে ভারতের প্রত্যেকটা রাষ্ট্রে জাতিসংঘের শান্তি মিশন ওখানে কায়েম করা। মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে ভারতে, সেটা সশক্তকে যেন শান্তি মিশন দেখতে পায়। এই যুব সমাজ 12 কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো। বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না। বাংলাদেশ হলো 303 বুলেটের মতো, ছোট ছিদ্র করে ঢুকবে, বড় ছিদ্র করে বের হবে। সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন। গত 5 আগস্টের পর অনেক মিথ্যা মামলা সহ এই মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন নবনিযুক্ত আইজিপি। তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে। পুলিশ সংস্কার কমিশনের মাধ্যমে পুলিশকে ঢেলে সাজানো হবে জানিয়ে আইজিপি বলেন, নিরপেক্ষ ভোট করার পূর্ণ ক্ষমতা পুলিশের আছে। আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছে। আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে
যে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে, ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে। এমনিতে যতই আমি বলি যে উনি করেছেন, বিশ্বাস করবে না। ওই প্রক্রিয়াটা কিন্তু আমরা উই আর অন দ্যাট জব। রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন কামারপাড়া পুরাতন থানা রোড এলাকায় 2 বছরের শিশু ও তার মায়ের শরীরে অ্যাসিড নিক্ষেপ করে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় নাইম ওরফে বাবু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ময়মনসিংহের চরদুরলভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান। তিনি বলেন, 21 নভেম্বর নিজের শিশু সন্তানকে নিয়ে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন সাথী রানী। এ সময় সাথীর মুখে অ্যাসিড নিক্ষেপ করে 8 আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বাবু। পরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাকে গ্রেপ্তার করা হয়। তো আমরা যেটা তার কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি, সে মূলত অর্থের লোভে এই চেইনটা ছিনতাই করে কিছু অর্থ উপার্জন পাবে সেই লোভেই এটা করেছিল। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে হয়তো আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বিলুপ্তির পথে টাঙ্গাইল, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার তাঁতের শাল চাদর। দিনকে দিন কমে আসছে একসময়ের জনপ্রিয় হাতে তৈরি এই শাল চাদরের চাহিদা। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে প্রশাসনের উদ্যোগ নেওয়া জরুরি মনে করেন কারিগর ব্যবসায়ীরা। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। নারী পুরুষ সবার মনে জায়গা করে নেওয়া টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ারের তাঁতে তৈরি শাল চাদরের বৈশিষ্ট্য বাহারি রঙের সুতা ও আকর্ষণীয় ডিজাইন। 2-2.5 হাত প্রস্থ এবং 4-5 হাত দৈর্ঘ্যের চাদর বর্তমানে ফ্যাশন উপযোগী করে তৈরি করা হলেও ঠিকমতো দাম পাচ্ছেন না ব্যবসায়ী ও কারিগররা। নাগরপুর উপজেলার পংবাইজোড়া, কেদারপুর, দেলদুয়ার উপজেলার আবাদপুর ও এলাসিন গ্রামে সবচেয়ে বেশি এই শাল চাদর তৈরি হতো। 2 উপজেলার প্রায় 6 শতাধিক পরিবার এই শাল তৈরি করে জীবিকা নির্বাহ করেন। সুতার অতিরিক্ত দাম ও মজুরি কম হওয়ায় অনেক কারিগরই বর্তমানে এই পেশা ছেড়ে দিতে চাচ্ছেন। এখন জিনিসপাতির দাম বাইরে যাওয়াতে এগুলো আমাকে পুষে না। আমার তাতা ছিল 6টা, এখন বর্তমানে একটা রাখছি, নিজেই কিছু কিছু বোনাই। 130 টাকা মজুরি দেয়, 3টা সারাদিনে বোনাই। 3টা বোনালে পরে 400 টাকা হয় না, চলা খুবই কষ্ট, যার কারণে 5টা বেচা লাইছি। বর্তমান যুগে এটা খুবই নিম্নমানের হয়ে গেছে, কারণ এমনিতেও অনেক কর্মচারী নাই, আর তাছাড়া মানে তাঁতের বাজারটা দুর্বল হওয়ার কারণ মানে এরগুলা চাদর আর কি মানে বেশি মানুষের সাথে এতটা নাই। আর আমাদের মানে তারটা যে আমরা যে চাদরটা তৈরি করি মানে যে মহাজনকে দেই, তেও মনে করুন যে এই মানে যে পরিমাণে এটার মজুরিটা দেয় চলার জন্য অনেক আর কি মানে কষ্টসাধ্য। চাদরের তাঁত ছিল মেলা, কিন্তু বাজার কমে যাওয়া নেই, তাঁত সব বদ্ধ হয়ে গেছে। সুতার দাম বেশি, কাপড়ের দাম কম, এর নিয়ে চালান সম্ভব হলো না। তাঁত মালিকরা জানান, সুতা সহ উপকরণের মূল্য বৃদ্ধির ফলে পণ্যের দামও বাড়তি। অনেকে তাঁত বিক্রি করে বিদেশে চলে গেছেন, অনেকে অল্প পুঁজি নিয়ে তারা শাল চাদর তৈরি করছেন। বর্তমানে চাদরের বিজনেস খুব একটা ভালো বলা যাবে না। এখানে চাদরের সুতার দাম অনেক বেশি। গত বছর যেটা আমরা কিনেছি 200 প্লাস 220 এরকম, কিন্তু এবছর 300 প্লাস 300 টাকা কেজি। কিন্তু এভাবে আমাদের যে সুতার দামটা বাড়ছে, কিন্তু চাদরের মূল্যটা ওইভাবে বাড়েনি। এই চাদরটা আগে সবাই বানাইতো, অনেকেই তাঁত পড়ে গেছে গা, মানে লস ঋণ হইয়া, ঋণে জর্জরিত হইয়া কেউ পলাতো আছে, কেউ দেশ ছেড়ে গেছে গা, মানে এইভাবে অবস্থায় তাঁত বন্ধ হয়ে গেছে গা। বন্ধ হওয়ার কারণ মানে লজ্জায় সবারই বিক্রি হয় না। বিভিন্ন ধরনের চাদর হয়, চায়না থেকে চাদর আসে, এই চাদরের মনে হয় আমাকে চাদর মারি খাইছে। চলারই অগুস খালি চলতেছি, ধারে ধারে অন্য কোনো কাজ করা হারি না। এই কাজের মাঝে আমরা খালি চলে গেতেছি আর কি। আগে তো মহিলারা পড়তো, এখানে যে ওই শীতের সোটার মোটার ওগুলো মনে হয় পরে বেশি, আমাদের চাদর কম চলে আর কি। মালিক শ্রমিকদের সরকারি অর্থ সহায়তা না দিলে তাতে তৈরি শাল চাদর শিল্প রক্ষা কঠিন হয়ে যাবে মনে করেন ব্যবসায়ীরা। যে পুরনো উল যেগুলো দিয়ে আমাদের চাদর বানাতো, সে উলেরও অভাব হয়ে গেছে, কারণ পুরনো চাদর খুলে খুলে উল বের করা, পুরনো চাদরের সংখ্যা কমে গেছে অনেক। এই বছর উৎপাদনও কম, বিক্রিও কম। তা আমরা একটা কেমন যেন একটা হতাশার মধ্যে চলছি। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা, সরকারি বেসরকারি অর্থ সহায়তা বাড়ানো এবং সরকারিভাবে শীত প্রদান দেশগুলোতে ব্যাপক হারে শাল চাদর রপ্তানির উদ্যোগ নেওয়া গেলে আরও এগিয়ে যাবে এই শিল্প, এমনটাই মনে করেন শিল্পের সাথে জড়িতরা। ইলিয়াস কমল, মাই টিভি।